দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। দর্শক, আজকে আমরা স্টুডিওতে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি বর্তমান রাজনীতি এমনকি ইসলামিক রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক এবং ইসলামী স্কলার হিসেবে তার রয়েছে তুমুল জনপ্রিয়তা। আমরা ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হককে। হুজুর, স্বাগতম আপনাকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমি প্রথমেই একটু আপনাদের দলীয় রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট হতে চাই আগামী নির্বাচন কেন্দ্র করে। যেমন যদি বলি, গত ৫ আগস্টের পর থেকে ইসলামিক দলগুলো একীভূত হচ্ছে বা একটি সমঝোতা করে নির্বাচনে যাচ্ছে, এরকম একটি আলোচনা মানে অনেকটা এস্টাবলিশড। এর মধ্যে কিছুদিন আগে একটি সংবাদ প্রচার হলো যেটিতে বলা হয়েছে বিএনপির সঙ্গেও আপনাদের একটি সমঝোতা হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনিও একটি জায়গায় বলেছেন যে প্রাথমিক আলোচনা চলছে। যদি একটু স্পষ্ট করতেন যে আলোচনা শেষ হলো কিনা, কোন দিকে যাচ্ছেন আপনারা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনা কথা। বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের রাজনৈতিক সংগঠন। তা আমরা যেমনটা আপনি বলছিলেন যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে একটা আবহ তৈরি হয়েছে এবং বিশেষ করে ইসলামী জনতার মধ্যে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় তাদের সকলের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেন ইসলামী সংগঠনগুলো সব ঐক্যবদ্ধভাবে অথবা মিনিমাম একটা সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করে। তো যেহেতু আমরা গণমানুষের রাজনীতি করি, মানুষের এই অভিপ্রায়কে আমাদের শ্রদ্ধা জানাতে হয় এবং সেটাকে মাথায় রেখে আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো সেটা আমাদের বিবেচনায় আছে। আবার বিএনপিও আমাদের বিভিন্ন সময়ে ঐতিহাসিক কারণেই রাজনৈতিকভাবে আমাদের তাদের সাথে মিত্রতার ইতিহাস আছে। বিএনপির সাথেও অনেক সময় যোগাযোগ হয়েছে, এখনও যোগাযোগ অব্যাহত আছে। আমরা এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী নির্বাচনে আমাদের অংশগ্রহণের কৌশল চূড়ান্ত করিনি। আচ্ছা, আমরা বিষয়গুলো ভাবছি এবং এই মুহূর্তে আমরা মূলত জুলাই সনদ এর যে আইনি ভিত্তি অর্জন, সেই আন্দোলনে আমরা যুগপৎ কর্মসূচির মধ্যে রয়েছি। জি, যদি একটু জানতে চাই, বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীর একটি স্ট্যান্ড আছে এবং এর বিরোধী অবস্থান হিসেবে বা কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে কওমিপন্থী আলেমুলামাদের কিছু বক্তব্য আমরা নানা সময় পেয়েছি। ওই অবস্থানেই কি আছেন এখনো, নাকি ওখান থেকে সরেছেন? না, আমাদের যে আদর্শিক যে জায়গায় কিছু মতভিন্নতা আছে, মত পার্থক্য আছে, সেই বিষয়গুলি এখানে মানে কোনো আলোচনার মধ্যে নেই। সেগুলো তার আপন জায়গায় ঐতিহাসিকভাবে এবং দৃষ্টিভঙ্গিগত আদর্শিক যে মত পার্থক্য সেগুলো তার আপন জায়গায় আছে। আমরা এখন শুধু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই আমরা ঐক্যবদ্ধতার আলোচনায় করছি। কিন্তু যদি আদর্শিক জায়গায় অমিল থাকে তাহলে একসঙ্গে চড়ে একই ট্রেনে চড়ে কত দূর যাওয়া সম্ভব হবে? বা যদি আরো স্পষ্টভাবে বলি, যদি এই সমঝোতার মধ্য দিয়ে আপনারা সরকার গঠন করতে সক্ষম হন, তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলোতে তো আদর্শিক দ্বন্দ্বটাও সামনে আসতে পারে। সেক্ষেত্রে ভেবেছেন কিছু? অবশ্যই সেগুলো তো ভাবার বিষয়। আমরা যদি নির্বাচনী সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি তখন এই বিষয়গুলিও আমাদের আলোচনার মধ্যে থাকবে, যে যেই জায়গাগুলোতে আমাদের মতবিরোধ এবং মত পার্থক্য আছে সেই প্রশ্নগুলো রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে সেটা সমন্বয় ঘটবে সেগুলো আমরা মৌলিক অবশ্যই একটা নীতি নির্ধারণে আলোচনা করব। জি, কিন্তু এই যে জামাতে ইসলামীর যে স্ট্যান্ড, যে বিষয়গুলো নিয়ে আদর্শিক দ্বন্দ্ব রয়েছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের দেশ তো অধিকাংশ ধর্মভিত্তিতে মুসলিম অধিকাংশ নাগরিক, তারা কিন্তু একটি আপনাদের আলেমুলামাদের বক্তব্যকে অনেক গুরুত্ব সহকারে দেখেন এবং তাদের মধ্যে একটা চিত্রায়িত হয়ে আছে। সেই জায়গা থেকে তাদেরকে বা কিভাবে সরাবেন? কারণ তারা যখন দেখে আপনারাই আজকে সেই জামাতে ইসলামীর সঙ্গে একই সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন বা সমঝোতা করছেন বা একই প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছেন, তখন তারা কিছুটা বিভ্রান্ত হয় কিনা?
দেখেন, এটা একটা ঐতিহাসিক বিষয় যে রাজনীতির প্রয়োজনে, জাতীয় ঐক্যের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন মেরুকরণ তৈরি হয়। সেই মেরুকরণে সকলেই যে সর্ব বিষয়ে ঐক্যমত হবে বিষয়টা এমন না। ঐক্যমতের জায়গা, মত পার্থক্যের জায়গাগুলো, মত ভিন্নতার জায়গায় থাকে, এবং যেই জায়গাগুলোতে অভিন্ন একটা চিন্তা করার সুযোগ আছে। কিন্তু সেটা যখন আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন, যখন সেই মূল জায়গাটা, মানে যদি বলি রাজনীতির মূল তো আপনাদের ধর্ম ইসলামটা, জামাতে ইসলামও এই জায়গাটা, আপনাদেরও মূল জায়গাটা এটা, যখন এইখানেই আদর্শিক দ্বন্দ্ব হয় তখন তো সেখানে আমাদের হতে পারে। হ্যাঁ, আমাদের যে মূল রাজনৈতিক যে চিন্তা, সেটা আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ইসলামী শাসনতন্ত্র চাই, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শরিয়া ভিত্তিক একটা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জায়গাগুলোতে বেসিক্যালি আমাদের মধ্যে তেমন কোনো মতবিরোধ নেই। মতবিরোধ হলো ধর্মীয় কিছু আচার বিশ্বাসের ক্ষেত্রে। আচ্ছা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা যেটা আপনি বলছেন বা নানা সময়ও বারবার বলেছেন, আপনার বক্তব্যে এসেছে, সেটি কি বর্তমান যে সংবিধান এবং গণতান্ত্রিক পন্থা রয়েছে এর মধ্য দিয়ে আগানো সম্ভব, নাকি আপনার কাছে কোনো রোডম্যাপ আছে? না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে প্রয়োগ পদ্ধতি ইসলাম নির্ধারিত, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা পথ এবং পদ্ধতির বিষয়, ভিন্ন একটা জার্নির বিষয়। তো যেটা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে পরিপূর্ণ বাস্তবায়িত নাই, সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। পরিকল্পনা আছে কিনা কোন ওয়েতে করতে চাই? অবশ্যই, যেহেতু এখন আমাদের বর্তমানে বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে একটাই, যেটা প্রচলিত আছে, গণতান্ত্রিক উপায়ে। মূলত এই উপায়কে আমরা একটি বাহন হিসাবে অথবা একটি মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করে গণমানুষকে আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন, ইসলাম প্রদত্ত আল কোরআনের যে রাজনৈতিক দর্শন, খেলাফা ব্যবস্থা, এটার সাথে আমরা ব্যাপক গণমানুষকে এটার সাথে সম্পৃক্ত করতে চাই। এবং আলটিমেটলি আমরা মনে করি যে হয়তো কোনো গণবিপ্লব, গণ অভ্যুত্থান, এই জাতীয় কোনো প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। হ্যাঁ, হিসাবে মানে একটা ক্যালকুলেশনের বলা যায় যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেও যদি দেশের অধিকাংশ মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মতামত দেয় এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা না আসে, তাহলে সেই ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়েও এটা সম্ভব। আচ্ছা, হাফেজি হুজুর রহমতুল্লাহর সময় থেকেই তো ইসলামিক রাজনীতিটা এখানে ইস্টাবলিশড হয়ে আছে। নানা সময় রাজনীতিতে আপনারা সক্রিয় আছেন বা তারও আগ থেকে পর থেকে। এখানে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? এখনো পর্যন্ত মানে তেমন কোনো ফল তো আমরা দেখতে পারিনি। এর মূল কারণ কি আপনার কাছে মনে হয়? না, এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু, বেশি আরব বেশ আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে পাকিস্তান যে 24 বছর, সেই পাকিস্তানের 24 বছরেও আমাদের রাজনীতির অনেক বড় বড় অর্জন আছে। আমাদের যেই রাজনৈতিক সংগঠনগুলো ছিল, নিজামী ইসলাম পার্টি, সেখানে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 35 সিট নিয়ে আমাদের প্রতিনিধিত্বের ইতিহাস ছিল। অনেক বড় বড় অর্জন আমাদের আছে। পরবর্তীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন ৭২-এর সংবিধান প্রণীত হলো এবং আওয়ামী বাকশাল যখন বাংলাদেশে রাজনীতি থেকে ইসলামকে নির্মূল করার একটা এজেন্ডা তারা নিয়ে অগ্রসর হলো, সেই সময়টায় বাংলাদেশ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে ইসলামী রাজনৈতিক অঙ্গন। এরপরে আবার সেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে তার একটা পুনরুত্থান ঘটেছে। এর পরবর্তী সময়ে নানাবিধ দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে বড় একটা হলো আমাদের মধ্যে ঐক্যের অভাব ছিল, বিভেদ ছিল। সংগঠনগুলো মানে বারবার এটা ভাঙ্গনের শিকার হয়েছে। এই সকল কারণে আমরা কাঙ্ক্ষিত মানের আসলে ফলাফল করতে পারিনি কখনো। জি, আপনি বলছিলেন যে বিএনপির সঙ্গেও আপনাদের জোট করবার অভিজ্ঞতা আছে, ইতিহাসও সেটাই বলে। জামাতের সঙ্গেও আপনারা রাজনীতি করেছেন ইতিপূর্বে। আপনার কাছে কি মনে হয় ধর্মীয় এবং রাজনৈতিক দিক থেকে এই দুই দলের মধ্যে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? ঠিক আমরা এইভাবে এটাকে কম্পেয়ার করতে চাই না। বিএনপির এক ধরনের রাজনীতি
বিএনপি ইসলামী রাজনৈতিক সংগঠন না। বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা বাংলাদেশের ঐতিহাসিক যে রাজনৈতিক বিভাজন বা মেরুকরণ, সেই জায়গাটায় বৃহত্তর পরিসরে বিএনপি এবং আমাদের অবস্থান এক মেরুতে। যদি আমি মনে করি যে যারা ইসলাম বিরোধী রাজনীতি করে, আওয়ামী রাজনীতি বলেন, বামপন্থার রাজনীতি বলেন, আওয়ামী লীগ এবং বামপন্থার রাজনীতিটা অনেকটা কাছাকাছি আইডিওলজি থেকে তারা রাজনীতি করে। আর পক্ষান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তি, তারা কিন্তু আওয়ামী এবং বাম শক্তির বিরুদ্ধে একটা ভিন্ন আর একটা মেরু। এই দুটো মেরু কয়েকশো বছর ধরে আমাদের এই জনপদে পরস্পর বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে রাজনীতিতে তারা প্রতিষ্ঠিত। সেই বৃহত্তর বিবেচনায় বিএনপি সহ ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো একই মেরুতে অবস্থানকারী। এই 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো বাংলাদেশে রাজনীতিতে এমন একটি অবস্থান তৈরি হয়েছে যে এখানে সবাই একই পন্থার রাজনীতিতে আমরা মূলত পথ চলে এই পর্যন্ত এসেছি। যার কারণে আগে সবসময় আমাদের প্রধান প্রতিপক্ষ থাকতো বাম এবং আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের রাজনীতিতে অনুপস্থিতির কারণে বিএনপি এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর এই মেরুর তৈরি হয়েছে। এই যে বর্তমান একটা অবস্থা, এই কনক্লুশনে আসা গিয়েছে। তো এই জন্য এই অবস্থায় আমরা মনে করি যে সবসময় আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম আরও বেশি আক্রান্ত হতে পারে। তো সেই ভয়ের জায়গা থেকে আমরা সবসময়ই বিএনপির সাথে আমাদের একটা সখ্যতা গড়ে উঠত। এবার যেহেতু সেই আশঙ্কাটা নেই, বিএনপি ক্ষমতায় গেলেও আমরা খুব বেশি আশঙ্কা বোধ করি না যে বিএনপি ইসলামপন্থীদের বিরুদ্ধে তেমন খড়গহস্ত মারমুখী হবে। তো সেই জন্য আমাদের আশঙ্কার খুব বেশি কিছু নেই এবারে নির্বাচনে। এই জন্য আমরা মনে করি যে কোনো একটাই হতে পারে। না, বিএনপিকে আপনি নিরাপদ বোধ করছেন, এটা খুবই ইতিবাচক বাংলাদেশের রাজনীতিতে। একই সঙ্গে জামাতকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? একটু একই সাথে জামাতের সাথে আমাদের যে মতবিরোধের জায়গা, সেটা রাজনীতির অঙ্গন না, সেটা ভিন্ন একটা, সেটা একটা জ্ঞানগত আলোচনার বিষয়, সেটা জ্ঞানগত কিছু মৌলিক দৃষ্টিভঙ্গিগত মত পার্থক্যের বিষয়, সেগুলো নিরেট ধর্মীয় বিষয়। রাজনৈতিক যেই দৃষ্টিভঙ্গি, অর্থাৎ মৌলিক যে দৃষ্টিভঙ্গি যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা করতে চাই, এই মূল বক্তব্যের ক্ষেত্রে জামাত কিন্তু আমাদের সাথে দ্বিমত রাখে না। কিন্তু ইসলামিক যে মতবিরোধটা, আপনারই একটি বক্তব্য শুনেছিলাম, আরও নানা সময়ে আমরা জেনেছি যে জামাতে ইসলামীর যিনি ফাউন্ডার আল্লামা মওদুদী আহমেদ সাহেব বলতেন, ওনার যে কিছু দৃষ্টিভঙ্গি, ওই জায়গা থেকে আপনারা সরে আসারও আহ্বান জানিয়েছিলেন। তো একটা সমঝোতা বা জোট হতে হলে তো দুপক্ষেরই কিছু ছাড় দিয়ে আসতে হয়। ওনারা কি ওই জায়গা থেকে কিছু সরেছে বা না? আমাদের বর্তমান যে রাজনীতির যে নির্বাচন কেন্দ্রিক যে সমঝোতার আলোচনা, সেখানে মওদুদী সাহেবের প্রসঙ্গ অথবা ওনার যে সকল মতামত, যে সকল বক্তব্য নিয়ে আমাদের মত ভিন্নতা আছে, সেই প্রসঙ্গগুলো এখানে আলোচনার বিষয়বস্তু না। সেগুলো নির্বাচনী আসন সমঝোতার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বিষয়। আচ্ছা, আপনি একটি টকশোতে বলেছিলেন বাংলাদেশের 70% বেশি মানুষ ইসলামী শাসন ব্যবস্থা চায়, কিন্তু আমরা নির্বাচনে এইটা একেবারেই দেখতে পাই না। এটার কি কারণ বলে মনে হয়? এটা কি আপনাদের রাজনৈতিক কোনো কৌশলের অভাব রয়েছে? হ্যাঁ, আমাদের সাংগঠনিক যে দুর্বলতা, আমরা গণমানুষের সামনে আমাদেরকে সেভাবে প্রমাণ করতে এখনো পারিনি যে বর্তমান যেই রাষ্ট্র কাঠামো, যে প্রশাসনিক কাঠামো, এই বর্তমান এই প্রচলিত কাঠামোতে আমরা যে একটা রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেটাকে আমরা খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারিনি। এই জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, তারা ধর্মভীরু এবং ধর্মকে ভালোবাসে, এমনকি তারা রাষ্ট্রীয় ব্যবস্থায়ও শরিয়া শাসনকেই তারা বেশি নিরাপদ মনে করে মানুষের জানমাল এবং আইনগত অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে।
মানুষের এই পজিটিভ মানসিকতা থাকা সত্ত্বেও গণমানুষের সামনে আমরা ঠিক নিজেদেরকে সেইভাবে উপস্থাপন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। জি, এখন কি সেই সময় এসেছে, বা আপনারা কি কৌশল বেছে নিয়েছেন নিজেদের উপস্থাপন করবার? এখন আমরা মনে করি যে সেই দিনগুলোর থেকে এখন অনেকটাই আমরা উন্নতি করেছি। বিশেষ করে কোন কোন দিকে যদি একটু স্পষ্ট করে বলতেন। সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যে এখন সাংগঠনিক যে নেটওয়ার্কের যে বিস্তৃতি, যে বাংলাদেশের প্রায় সকল তৃণমূল পর্যায়ে আমাদের ইসলামিক ঘরানার একাধিক সংগঠন তারা গণমানুষের সাথে খুব ঘনিষ্ঠভাবে তারা কাজ করছে। অতীতে এইগুলো ছিল না। অতীতে আমাদের রাজনীতিটা ছিল অনেকটাই মৌসুমী রাজনীতি। বিশেষ কোনো ইস্যু ভিত্তিক আমরা রাজনীতি করতাম, অথবা নির্বাচন এলে প্রয়োজন হলে আমরা যদি তখন আশঙ্কা বোধ করলে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করতাম। সেই দিনটা 80-র দশক সেইগুলো অতিক্রান্ত হয়েছে, 90-এর দশকে। কিন্তু পরবর্তী বিগত মনে করেন 15-20 বছরে আমাদের ধর্মভিত্তিক বেশ কয়েকটা রাজনৈতিক সংগঠন তারা এখন অন্য যে কোনো সংগঠন থেকেও তারা সাংগঠনিক তৎপরতায় গণমানুষের অনেক বেশি নিকটবর্তী হয়েছে। কাজে আমি মনে করি আস্তে আস্তে সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। জি, আপনি ইসলামিক যে শাসন ব্যবস্থার কথা বলেছেন, বিশ্বে এরকম কোন দেশ আছে মানে যাদেরকে অনুকরণ করা যায় বা তুলনামূলক বেশি ইসলামী শাসন ব্যবস্থা আছে, এরকম কোন দেশ আপনি মনে করেন? অনেক দেশেই অনেক ধরনের মানে ইসলামকে অনুসরণ করার ব্যবস্থাপনা আছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আইনি ব্যবস্থার ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলামকে তারা অনুসরণ করে। সৌদি আরবেও আছে, কুয়েত, মিডল ইস্টের অনেক দেশে আছে। ইভেন পাকিস্তানেও ইসলামী প্রজাতন্ত্র এবং আইন তৈরি করার ক্ষেত্রে সেখানে ইসলামের যে মূল্যায়নটা আমাদের দেশ থেকে বেশি। এমনকি সেখানে শরিয়া আদালত রয়েছে, হাইকোর্টের অ্যাপিলেট একটা বেঞ্চ আছে, শরিয়া বেঞ্চ, যেখান থেকে একজন মানুষ চাইলে শরিয়ার ভিত্তিতে তারা সেখানে বিচার পেতে পারে। সর্বশেষ যে ইমারাতে ইসলামী আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা তো সেখানে শতভাগ ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছে এবং তারা বেশ সফলভাবেই সেখানে বিগত প্রায় 4.5 বছর ধরে অত্যন্ত সফলভাবে তাদের রাষ্ট্রকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আফ্রিকারও কোনো কোনো দেশে অনেক বেশ কিছু দেশ আছে যে সমস্ত দেশগুলোতে ইসলামের অ্যাপ্লিকেশনটা আমাদের চেয়ে অনেক বেশি। তুরস্কেও যে এরদোগান ধীরে ধীরে তুরস্ককে যে একেবারে সেকুলার জায়গা থেকে বা ধর্মহীন একটা জায়গা থেকে তিনি অতটাই এখন উন্নত করে নিয়ে এসেছেন যে আগামী দিনে তুরস্কেও পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্রের কল্পনা আমরা করতে পারি। জি, আমি যদি মানে একটু সিরিয়ালি বুঝতে চাই যে কারা সবচেয়ে ইসলামিক শাসন ব্যবস্থায় কারা সবচেয়ে উপরে আছে, আপনি মার্কিং কাকে বেশি দিবেন? এটা এই মুহূর্তে আমরা মার্কিং করতে চাই না। এটা অ্যাক্টিংয়ের একটা প্রবলেম, যে ঠিক যেহেতু সবাই চেষ্টা করছে, তবে এক্ষেত্রে বলতে হবে যে একেবারে যে রাষ্ট্র নামের মধ্যে শিরোনামের ক্ষেত্রে সবচেয়ে বেশি গভীরভাবে যারা ইসলামী শরিয়ার অনুসরণটাকে হাইলাইট করছে ইমারাতে ইসলামিয়া। তারা তাদের রাষ্ট্রের নামই রেখেছে ইসলামী ইমারাত। হ্যাঁ, আফগানিস্তানের কথা বলছেন আপনি। জি, আপনি কয়েকদিন আগে আফগানিস্তান সফর করে এসেছেন। এ বিষয়ে আমরা আপনার চিন্তা নানা জায়গায় শুনেছিও। আমি তবু কিছু প্রশ্ন রাখতে চাই। সম্প্রতি আফগানিস্তান ভারতে সফর করে গেলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তখন তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে ভারতে যে নির্যাতিত মুসলিম আছে তাদের ব্যাপারে, এই ভারতে নির্যাতিত মুসলিমের বিপক্ষে মানে এইটার বিপক্ষে যে নির্যাতন হচ্ছে, আপনারাও ঢাকায় সমাবেশ করেছেন, ভারতীয় রাষ্ট্রদূতের কাছে চিঠি দিয়েছেন, তো সব মিলিয়ে এইটা আপনার কাছে কি মনে হয়, তাদের অবস্থানটা কি ঠিক আছে? তিনি বলেছিলেন যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেটা রাষ্ট্রীয় অতিথি হিসেবে কি বলেছেন ঠিক এই মুহূর্তে আমি তার বক্তব্য কোট করতে পারছি না। তবে আমরা মনে করি যে মুসলিম উম্মার যে বিষয়, মুসলিম উম্মার সদস্য হিসেবে যে কোনো জায়গায় এমনিতেই মানবাধিকার লঙ্ঘন এটা কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। যে কোনো জায়গায় মানুষের উপর মানুষের বেসিক অধিকারগুলোকে হরণ করা হবে, সেক্ষেত্রে
মানবতাকামী পৃথিবীর মানুষ সেখানে কথা বলবেই। আপনি দেখেছেন যে সাম্প্রতিক এই যে বিগত কয়েক বছর ধরে গাজায় ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, সেটা কিন্তু ইসরায়েলের আভ্যন্তরীণ বিষয় বলে পার পাচ্ছে না। সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা প্রতিবাদ এবং সব ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। ঠিক একইভাবে গাজার পরেই, ফিলিস্তিনের পরেই সবচেয়ে বেশি মুসলিম নির্যাতনের ঘটনা ভারতে। কাজেই সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটাকে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় বলে উপেক্ষা করে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমরা এটাকে মনে করি না। এরপরে এটা তো মানবাধিকার বিষয়, এরপরেও মুসলিম উম্মার সদস্য হিসাবে আমাদের ঈমান এবং ধর্মের জায়গা থেকেও সারা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি আমাদের একটা ধর্মীয় দায়িত্ব এবং কর্তব্য আছে। জি, মুসলিম উম্মার কথা বলছিলেন। আমরা যতদূর মনে পড়ে, আফগানিস্তানে যখন যুদ্ধ হচ্ছিল, বাংলাদেশের প্রতিটি মসজিদে আফগানিস্তানের জন্য দোয়া করা হতো। সেই আফগানিস্তান যখন মানে এই মুসলিম নির্যাতনটিকেই মানে কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা অভ্যন্তরীণ ব্যাপার বলে, তখন আপনি বলছিলেন যে তাদের যে চেষ্টা শতভাগের কাছাকাছি বা আপনি এগিয়ে রাখছিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ধর্ম কি বলে? না, ধর্ম যেটা বলে আমি সেটা তো বললামই। জি জি, যে ধর্ম কোনো রাষ্ট্রের অভ্যন্তরেও কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে সেই নির্যাতিত মুসলিমকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য তার পাশে দাঁড়ানো তার ধর্মীয় দায়িত্ব। জি, এটা সরাসরি আল্লাহ নবীর হাদিসের ভাষ্য। জি, কিন্তু আফগানিস্তান এই জায়গাটা একটু ব্যত্যয় করলো কিনা? যদি তারা আফগানিস্তান রাষ্ট্রীয় সীমারেখার কারণে মনে করে যে ভারতের মুসলমানদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, দায়বদ্ধতা এটা সঠিক না। আচ্ছা, এই যে তিনি যে ভারত সফর করে গেলেন এবং যাওয়ার পরেই আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধ অবস্থা তৈরি হলো, এই যে আফগানিস্তানের যে ভারতমুখিতা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটাকে আমরা ভারতমুখিতা হিসাবে বিবেচনা করি না। আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে বিরোধ, এটা ভিন্ন একটা বিষয় নিয়ে। সেটা মূলত পাকিস্তানের আভ্যন্তরীণ একটা সমস্যা, যেটা পাকিস্তানের সীমান্ত প্রদেশ ওয়াজিরিস্তান, সে অঞ্চলের মানুষ তারা শরিয়া আইন চায় এবং পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে তারা অঙ্গীকারাবদ্ধ। কিন্তু পাকিস্তান রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান আর্মি, তারা অব্যাহতভাবেই তাদের সেই রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা গড়িমসি করে। সেই জায়গা থেকে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষোভ তৈরি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে এবং সেটা সশস্ত্র প্রক্রিয়া দিয়ে গড়িয়েছে। এখন সেটা যেহেতু পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায়, সেজন্য এটাকে পাকিস্তান আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে চাচ্ছে যে সমস্যাটা আফগানিস্তানের তৈরি করা। আমরা যতদূর জানি যে এটা মূলত পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা, এটার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যখন এই আভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে গিয়ে সে যখন সীমান্ত লঙ্ঘন করেছে, তখনই আফগানিস্তানের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। জি, কিন্তু আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে ঘুরে গেলেন এবং বেশ কিছু বিষয়ে আলোচনাও হচ্ছে। আপনিও একটি ইস্যু বলছিলেন যে আপনি যখন আফগানিস্তানে সফরে যান, তখন তারাও দুঃখ করে বলছিল যে ভারতের এত সুসম্পর্ক আফগানিস্তানের সঙ্গে হয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে পিছিয়ে। তো সুসম্পর্কটা তো মোটামুটি স্পষ্ট। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? জিওপলিটিক্স এখন হলো বিশ্ব রাজনীতিতে অ্যান্টি আমেরিকান যে বলয়, তারা সকলে আফগানিস্তানের সাথে সখ্যতা করছে। আফগানিস্তানও এই আমেরিকান এবং ন্যাটোর যেই তাদের যে নিষিদ্ধতা, সেটার এই বাধা অতিক্রম করার একটা কৌশল হিসাবে, কূটনৈতিক কৌশল হিসেবেই রাশিয়ার সাথে, চায়নার সাথে আফগানিস্তান কিন্তু যথেষ্ট সম্পর্ক উন্নয়ন করেছে। আমরা জানি যে ইতিমধ্যে একমাত্র রাশিয়া যে আফগানিস্তানকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়েছে এবং আফগানিস্তানের সাথে পরিপূর্ণ তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। চায়নাও কিন্তু সেই পথেই অগ্রসর হচ্ছে এবং চায়না তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ঘোষণা না করলেও চায়নার সাথে আফগানিস্তানের ইতিমধ্যে উভয় দেশে তাদের দূতাবাস স্থাপিত হয়ে তারা সেখানে কূটনৈতিক সম্পর্ক এবং তাদের যে বাণিজ্যিক সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে। আমাদের এই
যে দক্ষিণ পূর্ব এশিয়ায় এখানে চায়নার সাথে ভারতের একটা প্রতিযোগিতা আছে আমরা জানি। তো সেক্ষেত্রে ভারত, আমি যেটা বুঝি যে চায়নার সাথে সেই প্রতিযোগিতা, কারণ আফগানিস্তান একটা খুব সম্ভাবনাময় একটা ভূমি, সেখানে বিপুল প্রাকৃতিক সম্পদ, নতুন একটি বিকাশমান একটি রাষ্ট্র এবং একটি সম্প্রদায় হিসাবে সেখানে অনেক ধরনের বাণিজ্য এবং অর্থনৈতিক একটা অপরচুনিটি আছে। আমি মনে করি যে সেটা শুধু চায়না এককভাবে ভোগ না করতে না পারে, সেই জায়গা থেকে ভারত এখানে তড়িঘড়ি করে আফগানিস্তানের সাথে একটা সুসম্পর্ক করতে চাচ্ছে। আর যেহেতু আফগানিস্তানেরও পৃথিবীতে মিত্রের প্রয়োজন, এই জন্য যেই তাদের কাছে তাদের হাত বাড়াচ্ছে, তারা তাদের সাথেই ভালো সুসম্পর্ক করার জন্য তারাও আগ্রহ দেখাচ্ছে। সেই জায়গাটা থেকেই ভারতের সাথে আমি মনে করি সম্পর্ক গড়ে উঠছে। এটা ধর্মীয় জায়গা থেকে কোনো অসুবিধা নেই তো? না, ধর্মীয় জায়গা থেকে সমস্যার কিছুই নেই। মানে ইসলামী খেলাফত যেটা কায়েম করতে চাচ্ছে তারা, এটার মধ্যে স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর সকল মানুষের সাথে, সকল জাতি রাষ্ট্রের সাথে যার যার সীমায় থেকে একটা ভালো সম্পর্ক হবে, এটাই তো ইসলামের শিক্ষা। সেক্ষেত্রে মানে বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে বড় একটা অভিযোগ যে তারা ভারতমুখী ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক, সেক্ষেত্রে এই জায়গাটায় কি বলবে? ভারতের সাথে সুসম্পর্কে তো কোনো সমস্যার কিছু নেই। আচ্ছা, আমরা যেটা সবসময় বলি যে বাইরে বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। আচ্ছা, আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, ভারতের সাথেও বন্ধুত্বের সম্পর্ক চাই, কিন্তু ভারতের সাথে বিগত সরকার যেই সম্পর্ক মেনটেন করেছে সেটা কোনোভাবেই বন্ধুত্বের সম্পর্ক ছিল না। সেটা ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন ছিল। জি, আমরা আবার একটু দেশের রাজনীতিতে ফিরতে চাই। আপনি বলছিলেন যে বামপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের যে একটা ওঠা বসা, বা যদি ভাগ করি ডানপন্থীদের সঙ্গে বিএনপি, সেদিক থেকে বিএনপি তুলনামূলক নিরাপদ। 5 মে যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটলো, সেটির পরে আওয়ামী লীগের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছিল হেফাজতে ইসলামের। আপনি হেফাজতে ইসলামেরও বড় নেতা। পরবর্তীতে যে কওমি জননী তাকে উপাধি দেওয়া হলো, হেফাজতের সঙ্গে একটা সম্পর্ক, সুসম্পর্ক আওয়ামী লীগের হলো, এই বিষয়টি কি একটু স্পষ্ট করবেন? এটা দেখেন, হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। হেফাজতের পাশাপাশি এখানে আরো একটা বিষয়, সেটা হলো একটা শিক্ষা ব্যবস্থা। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষার যে সনদ, এই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, এটা কওমি অঙ্গনের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং দাবি ছিল। তো সর্বপ্রথম 2001-এর জোট সরকার, 4 দলীয় জোট সরকার, ওই সময়টায় ব্যাপকভাবে এটার দাবি উত্থাপিত হয় এবং সেই সরকারেরই শেষ দিকে, 4 দলীয় জোট সরকারের একেবারে শেষ লগনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু সর্বপ্রথম এই কওমি সনদের যে রাষ্ট্রীয় স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। আচ্ছা, তিনি ঘোষণা দেন, তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে ঘোষণাটা দেন, কিন্তু এটা এতটাই অন্তিম সময়ে ছিল যে তার অবশিষ্ট কার্যকলাপ তখন সম্পন্ন করা যায়নি। এরপরে যে ইয়াজউদ্দিনের যেই এই তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকার আমলে কিন্তু একটা গেজেট প্রকাশিত হয়। এরপরে তো 111-এর সরকার এসে সব কিছুই অনেকটাই একেবারে স্থবির হয়ে যায়, সেই ধারাবাহিকতা অগ্রসর হয়নি। তো সেই জায়গাটা থেকে একটা সময় 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ম্যাচাকার হয়, হেফাজতের আন্দোলন, হেফাজতের উত্থান এবং হেফাজত কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হওয়ার কারণে গোটা কওমি অঙ্গনের সাথেই সরকারের মারাত্মক ধরনের মানে একটা বিরোধী অবস্থান তৈরি হয়। এরপরে সরকার নিজ উদ্যোগেই কওমি এই ধারার সাথে সম্পর্কটা কিছুটা মানে কিছুটা নমনীয় তারা হয়ে আসে এবং তারা কওমি সনদকে স্বীকৃতি দেওয়ার আশ্বাস দেয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, তো সেই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সেটা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টা নিয়ে নেগোসিয়েশন করে এবং এটা একটা পর্যায়ে, যেহেতু আওয়ামী লীগ তখন বিএনপি এবং জামাত থেকে সম্পূর্ণ তাদের সাথে যে মারমুখী বৈরী আচরণের কারণে তারা কওমি অঙ্গনকে অতিরিক্ত ক্ষিপ্ত করতে চায়নি। তারা কওমি অঙ্গনকে কিছুটা আশ্বস্ত করার জন্য এটাকে তাদের পক্ষ থেকে একটা কৌশল হিসেবে তারা গ্রহণ করে।
এদিকে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তাদের হলো শিক্ষার স্বীকৃতির প্রয়োজন, এটা যে কোনো সরকারই দিতে পারে। তারা এটাকে যেই অফিসিয়াল পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করে করে একটা পর্যায়ে যায়, এবং ওই যে 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত কওমি সনদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটাকে আইনে পরিণত করে সেটাকে কার্যকর করা হয় আপনার আওয়ামী সরকারের আমলে। এরপরে সেটাকে কেন্দ্র করে সেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তৎকালীন সরকারের চাপাচাপিতে তাকে একটা সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সংবর্ধনায় তাদের দলীয় কিছু লোকজন, আওয়ামী লীগের দলীয় এক আলেম, তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিয়েছেন। যিনি উপাধি দিয়েছেন তিনি মূলত হেফাজতে ইসলামের সাথে কখনোই তার কোনো সম্পর্ক ছিল না, কোনো দায়িত্বেও তিনি ছিলেন না, বরং তিনি বাংলা আওয়ামী লীগের পক্ষ থেকে নড়াইলের 1 আসনে সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কাজেই তিনি আওয়ামী ঘরানার একজন আলেম, তিনি সেই জায়গায় বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য না হেফাজত ওন করে, না তার বক্তব্য বাংলাদেশের হেফাজতের নেতারা ছিলেন, তারা তাদের মৌন সমর্থন ছিল কিনা বা সিদ্ধান্ত কি ছিল, না আপনি ভালো জানেন। এটা কোনো সিদ্ধান্তের বিষয় ছিল না, আর এখানে মৌন সমর্থনের প্রশ্ন আসে না। হ্যাঁ, এই বিষয়টা যে যে যার যার বক্তব্য দিয়েছে, যার যার বক্তব্যের জন্য সে নিজে দায়ী, অন্য কেউ তো সেটার প্রতিবাদ করার এটা প্রশ্ন আসে না, কারণ এর দায় তো অন্য কারো না। যিনি বলেছেন তার বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য এটা। জি, জামাতে ইসলামের যুদ্ধকালীন ভূমিকার একটা মীমাংসা হওয়া দরকার বলে আপনি নানা সময় বলেছেন। তো জামাতে ইসলামের আমির সম্প্রতি একটি বক্তব্যে তিনি ক্ষমা চেয়েছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। এইটিকে আপনি যথার্থ মনে করছেন কিনা? আমি কেন বলছি, তিনি বলেছেন যে 47 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ মুক্ত হওয়ার পর থেকে বক্তব্য দেওয়ার ওই মুহূর্ত পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে সেজন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এটিকে আপনি যথার্থ মনে করেন কিনা? আমি পরের প্রশ্নে যাব আপনার আনসারের পরে। হ্যাঁ, এটাকে আমি ভালো মনে করি যে ভুল ভ্রান্তি থেকেই থাকতে পারে, এবং প্রকারান্তরে ওনারা ওনাদের এই ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। এটার মধ্যে না, এটা কি তারা স্পষ্ট ঘটনাটা কি নির্দিষ্ট ঘটনাকে এড়িয়ে গেল কিনা এই প্রশ্নও এসেছে। যেমন যদি বলি ক্ষমা চাওয়া, এটা তো আমাদের একটা শিষ্টাচারের মধ্যেও পড়ে। আমার একজন কলিগ যখন বিদায় নেয় তখন আমরা বলি যে জেনে না জেনে কোনো ভুল হলে বা কোনো সময় আমার আচরণে কষ্ট পেলে ক্ষমা করবেন। এটি একটা ঢালাও ঘটনা, কিন্তু যদি নির্দিষ্ট করে আপনার ধরা যাক আপনার কোনো ছাত্র না বুঝে কোনো নির্দিষ্ট একটা ঘটনা ঘটিয়ে ফেললো আপনার সঙ্গে, সেই ঘটনাটা এড়িয়ে যদি বলে হুজুর যদি কখনো আমি কোনো ভুল করি, তাহলে ওই নির্দিষ্ট ঘটনাটা এড়িয়ে যাওয়া হয় কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই একটা কৌশলী একটা বক্তব্য আমিরে জামাতের। তিনি সুনির্দিষ্টভাবে 71কে অ্যাড্রেস করাটা এটা জনপ্রত্যাশা। আপনারও প্রত্যাশা থাকবে যে তিনি নির্দিষ্ট ঘটনাটিকে উল্লেখ করে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শকদের মধ্য থেকে কিছু প্রশ্ন এসেছে, যদি আপনার আপত্তি না থাকে আমি করতে চাই। যেমন ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনির, উনি পুজো মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছিলেন যে রোজা এবং পূজা মুদ্রার এপিটোপিট, যদিও পরে উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু শরীয়তের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি আপনার কাছে। না, শরীয়তের ব্যাখ্যার বিষয় আসবে তো হলো যিনি বক্তা তার পূর্ণ বক্তব্যের আকপিস এবং তার উদ্দেশ্য সবগুলো বিষয়কে নিয়েই। তবে আমরা মনে করি যে ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান হলো রোজা, যেটা ইসলামের পঞ্চস্তম্ভের একটা। তো এক ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধানকে আরেক ধর্মের এইরকম একটা ধর্মীয় নিরেট ধর্মীয় বিধানের সাথে এইভাবে গুলিয়ে ফেলাটা, এটা ধর্মীয় যে ভাবগাম্ভীর্য তার সাথে এটা কোনোভাবেই মানানসই না। এটা শরীয়তের কোনো ব্যত্যয় ঘটে কিনা, নাকি একটা আছে ঠিক হয়নি, আরেকটা আছে মানে শরীয়তের নিষিদ্ধ, এইটা কোন পর্যায়ে পড়ে? না, এখন এই রোজা এবং পুজো মুদ্রার এপিট ওপিট বলে উনি যেটা বুঝাতে চেয়েছেন, আমি যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা হলো যে ধর্মগুলোর যে শিক্ষা, মৌলিক শিক্ষাগুলো কাছাকাছি। সেটা হলো সংযম এবং সৃষ্টিকর্তার সামনে বা এই উপাসনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা। তো আমরা ইসলাম ধর্মে আমাদের যেরকম আত্মশুদ্ধি পরিশুদ্ধির জন্য বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, অন্যান্য ধর্মেও ধর্মের মতো করে, প্রত্যেকটা ধর্মের মতো করে
তাদের পরিশুদ্ধি আত্মশুদ্ধির জন্য উপাসনার ব্যবস্থা আয়োজন আছে। তিনি হয়তো এই সাজুজ্যটা উনি বের করতে চেয়েছেন। কাজেই এটা ধর্মের সরাসরি কোনো বিধান দেওয়ার জন্য তার উদ্দেশ্যটা এবং সাধারণ মানুষ এই বক্তব্যের কি মর্ম বুঝে, এ দুটো বিষয়ের উপর নির্ভর করেই তার একটা শরীয়তের বিধান বর্ণনা করতে হবে। এখানে স্পেসিফিক একেবারে এটাকে সরাসরি কোনো সুনির্দিষ্ট শরীয়তের বিধানের দ্বারা আখ্যায়িত করা কঠিন। ওটা যেটা আমি বললাম যে এইভাবে সরাসরি ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধানকে আরেকটা ধর্মের এমন একটা বিধান যেটা ইসলামের দৃষ্টিতে সরাসরি শিরক, ইসলামের দৃষ্টিতে তাদের যে পূজার যে পদ্ধতি সেটা শিরক, এবং শিরক ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। কিন্তু সেই সবচেয়ে বড় পাপ, সেটার মধ্যে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক ধরনের ব্যাখ্যা তাদের আছে, সেই ব্যাখ্যা তো ইসলামে গ্রহণযোগ্য না। কাজে সেই হিসাবে আমি মনে করি যে এই বক্তব্য দেওয়া সমীচীন না। যে এটার কি কোনো বিরোধিতা আপনারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিক? না, এটা তো একজন ব্যক্তি, উনি রাজনৈতিকভাবে এমন কোনো ব্যক্তি না যে তার একটা বক্তব্যকে বিরোধিতা করতে হবে। আমরা এই বক্তব্যটাকে সঠিক মনে করি না। আমরা আমাদের বক্তব্যে বা আমাদের অনেকেই বলেছে, এতটুকুই আমরা যথেষ্ট মনে করি। জি, আরেকটি প্রশ্ন এসেছে। আপনি বিভিন্ন সময়ে মূর্তি স্থাপন বা ভাস্কর্য যেটাকে বলি, এটি স্থাপনের বিরুদ্ধে আপনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক সময়েও কিছু নানা জায়গায় ভাস্কর্য স্থাপন হয়েছে, এই বিষয়ে আপনার কি আগের অবস্থান আছে? হ্যাঁ, অবশ্যই আমরা পরিষ্কার, আমি সাম্প্রতিকও বলেছি যে ভাস্কর্যের বিষয়টা তো ইসলামের দৃষ্টিতে যেইভাবে নিষিদ্ধ, সেই ব্যাপারে তো আমরা যারা অন্তত ইসলামকে বিশ্বাস করি, আমাদের সেই বিষয়ে নমনীয়তার কোনো অবকাশ বা সুযোগ নেই। আমাদের প্রতিবাদের জায়গা আরেকটা ছিল বড়, রাষ্ট্রীয় উদ্যোগে একটি আমাদের কালচার এবং আমাদের রাষ্ট্রীয় যে ধর্মীয় আবহ, ঐতিহ্য, ঢাকার শহরকে ঐতিহ্যগতভাবে মসজিদের শহর বলা হয়। তো এখানে যেভাবে ঢালাওভাবে বড় বড় মূর্তি বা ভাস্কর্য নির্মাণের মাধ্যমে এটার যে ঐতিহাসিক পরিচয়, সেই পরিচয়টাকে পাল্টে ফেলে এটাকে মূর্তির শহরে পরিণত করার যে একটা আয়োজন দেখেছিলাম, ওই সব কারণে আমরা এটাকে ব্যাপকভাবে তার বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হয়েছে। আমাদের সেই ভূমিকা অব্যাহত আছে। আমরা এখনও পরিষ্কার ভাষায় বলি যে এইভাবে রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় দৃশ্যমান জায়গাগুলোতে ভাস্কর্য, সেটা যারই হোক, শেখ মুজিবুর রহমান সাহেবের হোক, এমনকি জিয়াউর রহমান সাহেবের হোক, অথবা 24 জুলাই যোদ্ধা আবু সাইদ মুগ্ধ, তাদেরও যদি হয়, তাহলে আমরা সেই ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেরটাই বহাল আছে এবং বহাল থাকবে। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আরও অনেকগুলো প্রশ্ন ছিল, সময়ের সংকলন হলো না। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য একটাই, যে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম দেখেছে। এই জন্য প্রায় সহস্রাধিক তাজা প্রাণ এই জুলাই বিপ্লবে ঝরেছে। তাদের একটা স্বপ্ন ছিল যে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে বাংলাদেশ পন্থার রাজনীতি হবে, ভিনদেশি কোনো আগ্রাসন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্যের কোনো অবৈধ হস্তক্ষেপ থাকবে না। এবং বর্তমানে জুলাই বিপ্লবের অংশীজন যারা রয়েছে, তারাই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পরস্পর রাজনীতিতে তারা প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা থাকুক, প্রতিযোগিতা থাকুক, তবে রাষ্ট্রীয় প্রশ্নে, জাতি গঠনের প্রশ্নে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের প্রশ্নে আমরা যেন সকলে আমাদের দেশপ্রেমের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা দেশের জন্য কাজ করতে পারি, সেই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে জনাব মামুনুল হক। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদের এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন মোহনা টিভির।